নমস্কার, আমি সুমন বসু রায় খবরের ময়নাতদন্ত নিয়ে চলে এসেছি। আজকে আমরা আলোকপাত করব বাংলাদেশ ইস্যুতে। কিন্তু যখন রাজনৈতিক উত্তাপ চলছে তখন বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটি আমরা যদি দেখি জনগণনার তথ্য প্রকাশিত হয়েছে এবং সেই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কতটা বেড়েছে বা কমেছে, অন্যদিকে বাংলায় জনসংখ্যা কতটা বেড়েছে এবং কমেছে তার একটা কিন্তু তথ্য সেখানে তুলে ধরা হয়েছে এবং সেটা নিয়ে কিন্তু জোর চর্চা চলছে। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশ যখন স্বাধীনতার আগে পূর্ব পাকিস্তান ছিল, যে সময় অর্থাৎ 1951 সালে ভারতের স্বাধীনতার ঠিক পরে যখন দেশভাগ হয়েছিল এবং যারা হিন্দু সম্প্রদায়ের অনেকের মনে করেছিলেন যে বাংলাদেশে থাকা এই মুহূর্তে নিরাপদ নয় বা পূর্ব পাকিস্তানে থাকা এই মুহূর্তে নিরাপদ নয়, তারা ভারতে চলে এসেছিল এবং যেহেতু দেশ ভাগ হয়েছিল দ্বিজাতিতত্ত্বের উপরে, হিন্দু মুসলমানদের যাতে জায়গাতে যারা হিন্দু যারা থাকবেন তারা পশ্চিমবঙ্গে থাকবেন এবং যারা মুসলমান থাকবেন বা থাকতে চান তাদের মধ্যে অনেকে চলে গিয়েছিলেন পূর্ব পাকিস্তান বা বাংলাদেশে। এবং ভারতবর্ষ কিন্তু ধর্ম নিরপেক্ষ দেশ হয়েছিল এবং ভারতে দুই ধর্মই বা আরও বেশি যে ধর্ম রয়েছে সবাই যাতে থাকতে পারে তার কিন্তু ব্যবস্থা করা হয়েছিল, সুনিশ্চিত করা হয়েছিল। এবং আমরা দেখেছিলাম বহু মুসলমান সম্প্রদায়ের মানুষ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান গঠন হলেও কিন্তু তারা তাদের মধ্যে দেশপ্রেম ছিল, তারা ভারতেই থেকে গিয়েছেন। অন্যদিকে বহু বাংলাদেশে হিন্দুরা কিন্তু ছিলেন, কিন্তু পরবর্তী সময় যেহেতু হিন্দুদের উপরে একটা অত্যাচারের অভিযোগ আসতে থাকে এবং হিন্দুরা পলায়ন করতে শুরু করে। 1951 সালে চিত্রটা কী ছিল সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো 1971 সালে অর্থাৎ স্বাধীনতার পরও কিন্তু হিন্দুরা চেয়েছিলেন নিজেদের দেশ নিজেদের জন্মভূমি ছেড়ে না আসতে এবং তারা সেখানে থেকে গিয়েছিলেন। সেই সংখ্যাটা ছিল 22%, অর্থাৎ 100 জনের মধ্যে 22 জনই কিন্তু সেই সময় হিন্দু ছিল। অন্যদিকে মুসলমান সম্প্রদায়ের যারা নাগরিক তারা ছিলেন 76.9%, অর্থাৎ প্রায় আমরা যদি বলি 77% মুসলমান সম্প্রদায়ের মানুষ সেই সময় বাংলাদেশে ছিল। এবং পরিস্থিতি বদলে যায় এবং বিভিন্ন ঘটনার পর আমরা যদি 2015 সালের চিত্র দেখি যেটা বঙ্গ বিজেপি প্রকাশ করেছে, তাতে কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে মাত্র 7% নেমে এসছে 22% থেকে হিন্দু জনগোষ্ঠী। অন্যদিকে মুসলমান জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে, এই মুহূর্তে 91%ই কিন্তু সেখানে রয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষ। অন্যদিকে যদি আমরা ভারতের দিকে চিত্র দেখি, ভারত কিন্তু সবসময় সব ধর্মকে তারা সুরক্ষিত রেখেছে, তাদেরকে নিরাপত্তার দিকে নজর দিয়েছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটু বেশি কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন ধরনের রক্ষা কবচ রয়েছে। এবং তারই পরিপ্রেক্ষিতে এখানেও কিন্তু যারা রয়েছেন সব ধর্মের মানুষ তাদের সহাবস্থান দেখা যায়, তারা অত্যন্ত সুখে শান্তিতে কিন্তু ভারতবর্ষে তারা জীবনযাপন করছেন বা তাদের জীবনযাত্রা চলছে। এবং আমরা যদি দেখি 1951 সালে সেখানে অর্থাৎ ভারতবর্ষে হিন্দুদের সংখ্যা ছিল 79% এবং মুসলমান সম্প্রদায় বা সংখ্যালঘু সম্প্রদায় তাদের যে সংখ্যালঘু সম্প্রদায় মুসলমান যারা ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী তাদের কিন্তু সংখ্যা ছিল 19.85%, অর্থাৎ প্রায় 20%-এর মতন। কিন্তু ভারতে জনসংখ্যা বিগত দিনগুলিতে অনেক বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পেয়ে 2025 সালে দেখা যাচ্ছে যে 67% হিন্দু রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে কিন্তু হিন্দুর জনসংখ্যা কমে গিয়েছে এবং কমেছে মানে প্রায় 12% কমে গেছে এবং মুসলিম সম্প্রদায় কিন্তু সেখানে এই 12% বৃদ্ধি পেয়েছে তাদের। আমরা যদি দেখি এই মুহূর্তে মুসলমান সম্প্রদায় তারা 33% রয়েছে সারা ভারতবর্ষে। অর্থাৎ এই যে একটা চিত্র প্রকাশিত হয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি যে যেখানে বাংলাদেশে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, ভারতবর্ষে সেখানেও কিন্তু হিন্দু সম্প্রদায়ের বদলে কিন্তু এখানে মুসলমান সম্প্রদায়ের যারা রয়েছেন তাদেরই কিন্তু জনসংখ্যায় বৃদ্ধি হয়েছে। বাংলাদেশে যেখানে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি 77 থেকে 91% কিন্তু হয়েছে, অর্থাৎ
আমরা বলতে পারি যে 77 মানে এদিকে 3 আর ওইদিকে আপনার হচ্ছে 1, মানে 14% মতন কিন্তু বৃদ্ধি হয়েছে। অন্যদিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ভারতবর্ষে ইসলাম ধর্মাবলম্বীদের সংখ্যা সেটাও কিন্তু মানে 20%, আর এদিকে 33% হয়েছে, প্রাণে আপনার 20%-র বেশি কিন্তু বৃদ্ধি হয়েছে। আমরা যদি দেখি মানে 23%-রও বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে হিন্দু সম্প্রদায় আমরা যদি দেখি বাংলাদেশে 22 থেকে 7%-তে এসে দাঁড়িয়েছে, অর্থাৎ 15% জনসংখ্যা কিন্তু কমে গিয়েছে বাংলাদেশে। এবং ভারতবর্ষে কিন্তু হিন্দু সম্প্রদায় যেখানে 79% ছিল, এই মুহূর্তে কিন্তু 67% তারা কিন্তু এসে দাঁড়িয়েছে, অর্থাৎ ভারতবর্ষেও কিন্তু 12% হিন্দু সম্প্রদায়ের মানুষের সংখ্যা কিন্তু কমে গিয়েছে। এই একটা কিন্তু পরিস্থিতি যেটা বঙ্গ বিজেপি এই মুহূর্তে কিন্তু আমরা যদি দেখতে পাই, তারা একটা পরিসংখ্যান তুলে ধরে তারা কিন্তু মানুষের কাছে তুলে ধরেছে। এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে। যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে কিন্তু দেখা যাবে সেখানকার যারা সংখ্যালঘু হিন্দু রয়েছেন তাদের উপরে কিন্তু নিপীড়ন চলছে, তাদের উপরে অত্যাচার চলছে, এবং সেই নিয়ে কিন্তু বিশ্ব এই মুহূর্তে তোলপাড় চলছে। অন্যদিকে ভারতবর্ষের যদি দিকে আমরা তাকাই, ভারতে কিন্তু সব ধর্ম সমন্বয় একটা মিলেমিশে কিন্তু দীর্ঘদিন ধরে অবস্থান করছে। বিভিন্ন ছোটোখাটো ইস্যু কিন্তু আসলেও সেগুলি কিন্তু বৃহত্তরভাবে কখনো দানা বাঁধেনি। ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এবং গণতান্ত্রিক দেশ। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশ বর্তমানে কিন্তু একটা ইসলামিক কান্ট্রি এবং গণতন্ত্র সেখানে প্রতিষ্ঠা করবার একটা প্রয়াস চলছে যদিও, কিন্তু এই মুহূর্তে সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের বদলে একটা আমরা যদি বলি অন্তর্বর্তী সরকার চলছে। এবং সেই অন্তর্বর্তী সরকারের আমলে আমরা দেখতে পেয়েছি যে বহু জেলখানা থেকে বহু অপরাধীর কিন্তু মুক্তি ঘটেছে বা তারা জেল থেকে বেরিয়ে গেছে কোনোভাবে। এবং সেই রাষ্ট্রে অর্থাৎ বাংলাদেশে এই মুহূর্তে একটা অস্থির পরিস্থিতি। সেখানে বহুদিন ধরে হিন্দু সম্প্রদায়ের একজন সন্ন্যাসী, তাকে কিন্তু আমরা দেখতে পেয়েছি জেলবন্দি করে রাখা হয়েছে বিভিন্নভাবে। এবং অন্যদিকে দীপু আমরা যদি দেখি, তার মতন হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ সেখানে কিন্তু মানে অকালে প্রাণ গিয়েছে। শুধু না, তাদের উপরে যেভাবে তাদের জীবন কেড়ে নেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে একেবারে শুধু যে সারা বিশ্বের মানুষ কিন্তু সেটা নিন্দা করেছে তা নয়, এই মুহূর্তে ভারতবর্ষে যারা রয়েছেন অর্থাৎ সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু এর নিন্দা করছে। কিন্তু বাংলাদেশের কিন্তু বোধোদয় হচ্ছে না। তারা এখন যেটা চাইছে বা তারা মুখে বলছে, একেবারে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে খোদ সেখানকার মুখ্য যিনি উপদেষ্টা মোহাম্মদ ইউনিস, যাকে মানুষ কিন্তু বলেন যে তিনি শান্তির পুরস্কার কিভাবে পেয়েছেন আমরা জানি না, কিন্তু তিনি এই মুহূর্তে কিন্তু অশান্ত করতে ব্যস্ত বাংলাদেশকে, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য। সেই ইউনিস কিন্তু বলছেন যে 7 সিস্টার হচ্ছে একদম আমরা যদি বলি তাহলে হচ্ছে ল্যান্ডলক, বাংলাদেশ তাদের অভিভাবক, এইসব কথা বলছে। অন্যদিকে তাদের উপদেষ্টা মণ্ডলী বলছে ভারতের মানচিত্র পাল্টে দেওয়া হবে, শুধু শিলিগুড়ির চিকেন নেক যদি আমরা কেটে দিতে পারি তাহলে কিন্তু ভারতবর্ষ আমাদের থেকে মানে ভারতবর্ষের যে 7টা রাজ্য রয়েছে, আসাম থেকে শুরু করে একেবারে ত্রিপুরা পর্যন্ত, সেই রাজ্যগুলি আমাদের দখলে চলে আসবে, আমাদের উপরে নির্ভরশীল হয়ে যাবে। অর্থাৎ একটা কিন্তু অপপ্রচেষ্টা চলছে। এবং এরকম একটা পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের ভূমিকা। ভারত কিন্তু একটা ঠান্ডা মাথায় আমরা যদি দেখি, ভারতের যিনি যারা রয়েছেন দায়িত্বে তারা কিন্তু এই পররাষ্ট্র নীতিতে চলছেন এবং তারা অপেক্ষা করছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার আসুক এবং তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যাগুলি কিভাবে একেবারে মিটিয়ে ফেলা যাবে। অন্যদিকে বাংলাদেশ কিন্তু তাদের মানুষের যারা সরকারে রয়েছেন, অন্তর্বর্তী সরকারে রয়েছেন, তারা সাধারণ মানুষের কথা ভাবছেন না। সেখানে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তবুও কিন্তু যারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য ভারত বিরোধিতায় নেমেছেন এবং তারা চাইছেন কোনোভাবে যাতে ভারতে একটা প্ররোচনা দিয়ে ভারতকে যদি একটু বিপদে ফেলা যায়, ভারত যদি কোনোভাবে কোনো একটা
কঠোর অবস্থান নেয়, তাহলে বিশ্ববাসীর কাছে, বিশ্বের যারা রয়েছেন তাদের কাছে দরবার করে যদি কিছু ভিক্ষা পেয়ে যদি বাংলাদেশের তাদের সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের যদি কোনো সহযোগিতা পাওয়া যায়, আগামী দিন কিন্তু আমরা যদি দেখি তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। যদি বাংলাদেশ এভাবেই একটা অশান্ত সরকার, একটা আমরা যদি বলি যে বা এই অশান্তি যদি বাংলাদেশে থাকে, একেবারে আমাদের লাগা দেশ এবং আমাদের ভাষাও এক, পশ্চিমবাংলার ক্ষেত্রেও বাংলা ভাষা, বাংলাদেশের ক্ষেত্রেও বাংলা ভাষা, সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশ একসময় সংস্কৃতির ক্ষেত্রে একটা পীঠস্থান ছিল। বাংলাদেশের এখনও আমরা যদি দেখি তাহলে কত কবি, কত সাহিত্যিক, কত তাদের মধ্যে সম্ভাবনা ছিল, সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই অচল অবস্থায় কিন্তু বিপদে পড়েছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গ বিজেপি তারা একটা পরিসংখ্যান প্রকাশ করেছে এবং সেই পরিসংখ্যান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিসংখ্যান। সুতরাং আমরা আগামী দিনে বাংলাদেশ নিয়ে চর্চায় থাকব। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা অবশ্য ঘটেছে, সামনেই নির্বাচন তাদের রয়েছে এবং সেই নির্বাচনের আগে একেবারে বিএনপির নেতা তারেক রহমান দেশে ফেরার পর বাংলাদেশে সত্যি গণতান্ত্রিক একটা সরকার হয় কিনা সেটার জন্য কিন্তু আমাদের অধীর আগ্রহ রয়েছে, নাকি এই যে একটা আমরা যদি দেখি বিশ্ব মানবতার ক্ষেত্রে একটা আমরা যদি বলতে পারি যে বিশ্ব মানবতার ক্ষেত্রে বিপজ্জনক মোহাম্মদ ইউনূস তিনি তার ক্ষমতায় টিকে থাকবার জন্য আরও কোনো বাজে কোনো ঘটনা তিনি ঘটান কিনা বাংলাদেশে। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।